স্টুডেন্টস, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ 11 নম্বর অঙ্ক। বাকি 10টা অঙ্ক কিন্তু আমরা পার্ট 1 এবং পার্ট 2 এ করে ফেলেছি। আজকে পার্ট 3 এবং আজকে শুরু হবে 11 নম্বর অঙ্ক থেকে। কয়েকটা অঙ্ক করব, কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক বাকি আছে, সেগুলো আমরা কমপ্লিট করে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব অধ্যায়টা আমরা শেষ করব। ঠিক আছে, চলো এই যে অঙ্কটা বোর্ডে দেওয়া আছে, অঙ্কটা ভালো করে পড়ো। কি বলা আছে? বায়ুর মধ্যে 3টি বিন্দুতে কিউ, 2q এবং -4q আধান রাখা আছে। যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 10 সেমি, কিউ এর একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে বলেছে আধান সংস্থার স্থিতি শক্তি কত। তাহলে আমরা বুঝতেই পারছি এই 3টে আধান মিলে একটা সংস্থা তৈরি হবে এবং এই সংস্থা দেখতে কিন্তু ত্রিভুজের মতো হবে, সমবাহু ত্রিভুজের মতো। ঠিক আছে, কারণ এখানে বলেছে যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 10 সেমি। ঠিক আছে, তো ধরে নাও এই ত্রিভুজের শীর্ষবিন্দুতে রয়েছে প্রথম আধান অর্থাৎ কিউ আধান। ঠিক আছে, তারপরে রয়েছে এই শীর্ষবিন্দুতে 2q আধান ধরে নাও, এবং লাস্টে একটা বিন্দু বাকি আছে, এই শীর্ষবিন্দুতে আছে -4q আধান। এই 3টে আধান একটা সংস্থা গঠন করেছে। অবশ্যই এটা কিন্তু একটা ত্রিভুজ, আর যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু 10 সেমি। 10 সেমি, এটা মনে রাখতে হবে, 10 সেমি। ওকে, তো এই দূরত্বকে আমি ইন জেনারেল আর দিয়ে লিখছি। তাহলে 10 সেমি ইকুয়াল টু আর ইকুয়াল টু 10 সেমি। ওকে, তো এই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি আমাদের নির্ণয় করতে হবে। তো তড়িৎ স্থিতিশক্তিকে আমরা ইউ দিয়ে লিখি। আমরা কি করে বের করব? প্রথমে আমরা দেখে নেব যে এখানে যে একক পদ্ধতি বলেছে সেটা কিন্তু ইএসইউ, অর্থাৎ ইএসইউ মানে সিজিএস একক পদ্ধতির কথা কিন্তু এখানে বলেছে। এবং সিজিএস পদ্ধতির শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি আধানগুলো শূন্য মাধ্যমে রাখা থাকে তাহলে কিন্তু সামনে যে কনস্ট্যান্ট সেটা কিন্তু থাকবে না। এসআই পদ্ধতির ক্ষেত্রে যে কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট বা এপসাইলন, কিন্তু এখানে কোনো কনস্ট্যান্ট থাকছে না, সেই কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু এখানে 1। ঠিক আছে, এবার আমরা কি করব, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কম্বিনেশন তৈরি করব, কম্বিনেশন, দুটো আধানের কম্বিনেশন তৈরি করব। কোনো কম্বিনেশন কিন্তু রিপিট করা চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমে আমরা এই কিউ আধানের সঙ্গে এই কিউ আধানের এবং এই কিউ আধানের সঙ্গে এই যে আধানটা রয়েছে তার কম্বিনেশন তৈরি করব, অর্থাৎ কিউ ইনটু ওপরে যে আধান রয়েছে কিউ ইনটু এই আধান প্রথমে অর্থাৎ 2q। ঠিক আছে, আচ্ছা, এই দুটো আধানের মধ্যে দূরত্ব কত? আর। এই দুটো আধানের মধ্যে দূরত্ব আর। বাস, একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল। এবার এই কিউ এর সঙ্গে এই কিউ, এই আধান হয়ে গেছে, এই আধানের সঙ্গে এই আধানের করো এবার। তাহলে ওপরের আধানটা রয়েছে কিউ এবং নিচের আধানটা রয়েছে -4q। ঠিক আছে, এদের মধ্যে দূরত্ব কত লিখে দাও। দূরত্ব হচ্ছে আর বাই আর প্লাস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে আমরা কনস্ট্যান্ট রেখে প্রথমে এটা তারপর এটা করলাম, বাস হয়ে গেল। এবার এটাকে কনস্ট্যান্ট রাখো 2q কে। তো 2q এর সঙ্গে এই আধানের হয়ে গেছে একটা কম্বিনেশন, দেখো 2q এর সঙ্গে ওপরে আধানটার হয়ে গেছে। তাহলে এটা রিপিট করব না আমরা, তাহলে আমরা 2q এর সঙ্গে কি নেব? 4q নেব। তাহলে 2q এর সাথে আমরা নিচ্ছি -4q। এদের মধ্যে দূরত্ব কত? আর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার সঙ্গে এটার হয়ে গেছে, এটার সঙ্গে এটা আমরা লিখে ফেললাম, বাস এর কাজ কমপ্লিট। এবার এটা দেখো, এই 4q আধান নাও, এর সঙ্গে কিউ এর একটা কম্বিনেশন আছে, দেখো আছে, এর সঙ্গে এই আধানের কম্বিনেশন আছে, তাই না? তাহলে এর কোনো আর কন্ট্রিবিউশন নেই। ঠিক আছে, আমাদের কম্বিনেশন কিন্তু কমপ্লিট। তো এইভাবে 4টে আধানও যদি থাকে, তোমরা কম্বিনেশন পদ্ধতিতে তোমরা তড়িৎ স্থিতিশক্তি খুব সহজে নির্ণয় করতে পারবে। ঠিক আছে, চলো এবার মানগুলো বসাবো, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আর কমন আছে, তাই আর বাইরে চলে আসবে, এই আর বাইরে চলে আসলো, বাস। তাহলে ভেতরে কি থাকছে আমরা বের করি, 2q স্কোয়ার। ওকে, মাইনাস সামনে চলে আসবে, এটা হয়ে যাবে 4q স্কোয়ার
তারপরে এখানেও একটা মাইনাস আসবে, এটা হয়ে যাবে 8q²। বাস, সিম্পল একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন করো, দেখো 8q² 4q² মাইনাস 12q², আর এখানে শুধুমাত্র 2q² আছে, মাইনাসের দিকে বেশি আছে, তাই ক্যালকুলেশন করলে অবশ্যই এটা দাঁড়াচ্ছে -10q², অবশ্যই নিচে আর। এবার ভ্যালুগুলো পুট করো, দেখো কিউ এর ভ্যালু বলেছে যা সেটা বসিয়ে দাও, তো মাইনাস সামনে রাখো, 10 তো রয়েছে, কিউ এর ভ্যালু আছে 3 × 10⁻², তার আবার স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও, আর নিচে শুধুমাত্র 10 হবে, আর এর ভ্যালু কত বলেছে, 10 বলেছে, তাই না, শুধুমাত্র 10 হবে, আমরা 10 বসিয়ে দিলাম, এই 10 ক্যান্সেল হয়ে গেল, তাহলে উত্তর কি হচ্ছে মাইনাস, এবার আমরা লিখে দিই 9 × 10⁻⁴। ঠিক আছে, যেহেতু এটা সিজিএস পদ্ধতি, তাই কিন্তু ইউ অর্থাৎ স্থিতিশক্তির একক হবে আর্গ, ERG আর্গ। ঠিক আছে, একবার তোমরা ক্যালকুলেশনটা চেক করে, যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও, আর ঠিক হলে অবশ্যই সেটাও জানাও যে ক্যালকুলেশন ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট প্রবলেম নিয়ে ডিসকাস করি। তাই পরের অঙ্কটা খুব ভালো করে লক্ষ্য করো কি বলেছে। অঙ্কটা পড়লে তোমরা দেখতে পাবে ভি এর একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, ভি = 5 + 4x²। ঠিক আছে, আচ্ছা, তারপর বলেছে x = 0.5 মিটার বিন্দুতে অবস্থিত -2 × 10⁶ কুলম্ব আধানটির উপর ক্রিয়াশীল বল কত। এই যে অঙ্ক, এই অঙ্ক আমরা দুটো স্টেপে কমপ্লিট করব। স্টেপ 1-এ আমরা বিভব থেকে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব, অর্থাৎ আমরা প্রথমেই বিভবের যে এক্সপ্রেশন দেওয়া আছে সেটা আমরা লিখব, 5 + 4x² লিখে ফেললাম। ঠিক আছে, তো এই বিভবটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কিন্তু আমরা তড়িৎ প্রাবল্য পেয়ে যাব, তোমরা খুব ভালো করে জানো। তাই আমরা উভয় দিকে ডেরিভেটিভ করছি, x এর সাপেক্ষে dv dx। ঠিক আছে, যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবে তোমরা ভালো করে জানো। চলো ডেরিভেটিভটা আগে করি। তো 5 এর ডেরিভেটিভ 0, তাই বসাবো না, এই পাওয়ার আগে চলে আসবে, 8 হয়ে যাবে 8x, তাই না। এবার তোমরা ভালো করেই জানো যে E = -dv dx, তো -dv dx = E, অর্থাৎ তার মানে E এর আমরা ভ্যালু পেয়ে গেলাম -8x। ঠিক আছে, এবার x এর ভ্যালু এখানে কিন্তু বলে দিয়েছে, আমরা বসিয়ে দেব। ঠিক আছে, যদি x এর ভ্যালু বসাই তাহলে কিন্তু আমরা E এর একটা নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে যাচ্ছি, -8 × x এর ভ্যালু আমরা এখানে বসালাম, তাহলে এটা হয়ে যাবে -4। ঠিক আছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, একবার নিজেরা চেক করে নেবে যে E এর ভ্যালু ঠিকঠাক আমরা বসালাম কিনা, তাহলে এটা হয়ে যাচ্ছে -4। ঠিক আছে, আচ্ছা, E এর মান আমরা পেয়ে গেছি। এবার কোনো অসুবিধা হবে না বলের মান বের করতে, কারণ তোমরা জানো বল, তড়িৎ বল F = E × Q, E × Q, তাই না। তাহলে E এর মান বসাও, Q এর মান বসাও, বসিয়ে নিজেরা একবার ক্যালকুলেশন করে দেখো যে ভ্যালু ঠিকঠাক আসছে কিনা। ওকে, একবার নিজেরা চেক আউট করো। চলো আমরা বসাই, বা F = E এর ভ্যালু যেটা ছিল আমরা বসালাম -4 × Q এর ভ্যালু যেটা আছে আমরা সেটা বসিয়ে দেব -2 × 10⁶। ঠিক আছে, ক্যালকুলেশন করো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 8 × 10⁶। একক কি আসবে আমি একটু চেক করি। এটা কুলম্বে রয়েছে, বিভব রয়েছে ভোল্টে, অর্থাৎ এসআই পদ্ধতি, তাই একক অবশ্যই আসবে নিউটন। তাহলে কিন্তু আমরা এইভাবে বলের মান বের করতে পারলাম। তাহলে বলের মান কি হলো, F = 8 × 10⁶ নিউটন। একবার তোমরা সলিউশনটা দেখে নাও। আবার একটু বলছি আমি, ভি এর আগে এক্সপ্রেশনটা আমরা লিখব
ভিকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিভি ডিএক্স বেরিয়ে গেল 8x। এবার আমরা কি জানি, ই তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। বাস ডিভি ডিএক্স এর ভ্যালু আমরা বসালাম, বসালেই কিন্তু আমরা পেয়ে গেলাম -8x। এক্স এর ভ্যালু বলে দিয়েছে 0.5, 0.5 বসালে আমরা ই এর ভ্যালু পেয়ে যাচ্ছি -4। ঠিক আছে, তারপর তড়িৎ বল বের করতে বলেছে অঙ্কে, তড়িৎ বল এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ। ই এর ভ্যালু তো আমরা এখান থেকে বের করেছি, কিউ এর ভ্যালু অঙ্কেই দেওয়া আছে। বাস এই হচ্ছে সলিউশন, একবার তোমরা নিজেরা সুন্দর করে দেখে নাও। চলো এবার আমরা নেক্সট প্রবলেম নিয়ে ডিসকাস করি। এবার আমরা একটু বড় চেহারার অঙ্ক করব। অঙ্ক দেখতে বড় কিন্তু সলিউশন খুবই সোজা। চলো একবার পড়ে নিই অঙ্কের মধ্যে কি আছে দেখে নিই। কি বলেছে দেখো, বাইরের মহাকাশ থেকে একটি প্রোটন বৃষ্টির জন্য, প্রোটনের বৃষ্টি হচ্ছে, প্রোটন পড়ছে, যেমন জল পড়ে আকাশ থেকে সেরকম প্রোটন পড়ছে। প্রোটন বৃষ্টির জন্য চাঁদ ও পৃথিবীর ওপর সমপরিমাণ আধান প্লাস কিউ জমা হয়। অর্থাৎ আমরা ছবি আঁকি, ধরে নাও এটা চাঁদ, ঠিক আছে, চাঁদ মামা, আর এটা হচ্ছে আমাদের মাতা, পৃথিবী মাতা, ঠিক আছে। তো এটা পৃথিবী আর্থ, আমি লিখছি আর্থ, এটা মুন। তো এই কি বলেছে, প্রোটন বৃষ্টির জন্য এই চাঁদের ওপরও প্লাস কিউ আধান জমা হয়, প্লাস কিউ আধান জমা হয়, এবং পৃথিবীর ওপরও প্লাস কিউ আধান জমা হয়। ওকে, পৃথিবীর ওপরও একই আধান জমা হয়, কারণ এখানে বলে দিয়েছে সম পরিমাণ আধান প্লাস কিউ জমা হয়। এবার বলেছে চাঁদ ও পৃথিবীর মধ্যে এই তড়িৎ আধানের জন্য বিকর্ষণ বল যদি ওদের অভিকর্ষজ আকর্ষণের সমান হয় তবে আধানের মান কত হবে। তাহলে দেখো সিম্পলি চাঁদ আর পৃথিবী এই আধানের জন্য, যেহেতু সমপরিমাণ সমজাতীয় আধান রয়েছে উভয়ের ওপর, তাই এই আধানের জন্য কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে, এবং অবশ্যই এই বিকর্ষণ বল হবে 1/4 পাই এপসাইলন নট। যদি এদের মধ্যে শূন্য মাধ্যম থাকে 1/4 পাই এপসাইলন নট এক কনস্ট্যান্ট আসবে। আধান দ্বয়ের গুণফল মানে আধান ইন্টু আধান মানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে আর এর স্কোয়ার। এইটা হবে কিন্তু চাঁদ এবং পৃথিবীর মধ্যে বিকর্ষণ বল, কিসের জন্য, আধানের জন্য। ওকে, এইবার বলেছে এই যে বিকর্ষণ বল এটা যদি অভিকর্ষজ বলের সমান হয়। এবার তোমরা ভালো করে জানো, ক্লাস 11-এ তোমরা পড়েছো চাঁদ এবং পৃথিবী পরস্পরকে কিন্তু আকর্ষণ করছে, তাই না? এবং এই আকর্ষণ বল হচ্ছে অভিকর্ষ বল বলা হয় এটাকে। তো চাঁদের ভর আমি স্মল এম ধরলাম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম ধরছি, যেহেতু পৃথিবী বড় তাই বড় এম, যেহেতু চাঁদ ছোট ছোট এম। এবার বাস এই যে বিকর্ষণ আকর্ষণ বল, এই আকর্ষণ বল কত হবে, জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু চাঁদের ভর বাই দূরত্বের স্কোয়ার। তোমরা ভালো করে জানো এটা হচ্ছে অভিকর্ষ আকর্ষণ বল বা অভিকর্ষ বল। জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। বাস এখান থেকে তোমাদের কিউ নির্ণয় করতে হবে। তার মানে কিউটাকে আমরা বাম দিকে রাখবো, বাকিগুলোকে ডান দিকে নিয়ে চলে যাব। তো তাই যদি করি তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে, প্রথমে এই দুটো ক্যান্সেল করে দাও, 4 পাই এপসাইলন নট জি ক্যাপিটাল এম স্মল এম। এবার এখান থেকে কিউ বের করে নাও, কিউ বের করলে একটা রুট দিতে হবে, বাস রুটের মধ্যে সমস্ত জিনিসকে রেখে দাও, 4 পাই জি এপসাইলন নট এম এম। বাস এটাই কিন্তু হয়ে যাবে কিউ এর মান, কারণ এখানে কিন্তু কোনো মান দেয়নি, অর্থাৎ এম এর মান বলেনি, বাকিগুলো বলেনি। তোমরা চাইলে 4 পাই এপসাইলন নটের মান বসাতে পারো, কারণ এটা আমাদের জানা, তোমরা ভালো করে জানো 1/4 পাই এপসাইলন নট হচ্ছে 9 × 10⁹। তবে এটা বসিয়ে আমাদের খুব একটা লাভ হবে না, কারণ বাকি মানগুলো যেহেতু দেওয়া নেই তাই কিন্তু আমরা এক্স্যাক্ট কিউ এর ভ্যালু বের করতে পারবো না। তো আমাদের এইভাবেই রাখতে হবে। তো চলো এই অঙ্কটা আমরা অতি সহজেই কমপ্লিট করতে পারলাম।
এবার আমরা পরের অঙ্কটা দেখব কি আছে। এবার আমরা আলোচনা করব এইচএস এর বিখ্যাত একটা অঙ্ক, কিন্তু যেটা আমি অন্য ভাষায় তোমাদের দিয়েছি। অঙ্কটা পড়ো, বুঝতে পারবে তাহলে কি বলা হয়েছে। একটি বর্গাকার পাথ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ নিউটন পার কুলম তড়িৎ প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে xy তলের সমান্তরালে রাখা আছে। তাহলে প্রথম লাইন থেকে আমরা যে ইনফরমেশন পেলাম সেটা হলো আমরা তড়িৎ প্রাবল্যের মান পেলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এবং এটা বুঝতে পারলাম যে এরকম একটা তড়িৎ প্রাবল্যের মধ্যে একটা বর্গাকার পাত রাখা আছে xy তলের সমান্তরালে। ঠিক আছে, আচ্ছা, যদি xy তলের সমান্তরালে রাখা থাকে তাহলে সেই বর্গাকার পাতের ক্ষেত্রফলের দিক কিন্তু হয়ে যাবে xy বাদ দিয়ে যেটা হবে, অর্থাৎ z অক্ষ বরাবর। ঠিক আছে, z অক্ষ বরাবর, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা চলো দেখে নিই। এবার নেক্সট লাইন কি বলেছে, দেখা গেল যে পাতটির সঙ্গে জড়িত ফ্লাক্সের মান 8। ফ্লাক্সের মান বলে দিয়েছে phi = 8 নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। এবার বলেছে বর্গাকার পাতটির বাহুর দৈর্ঘ্য কত। বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে a বের করতে হবে। তো আমরা কিভাবে করব, আমরা ফ্লাক্সের ফর্মুলা জানি, সেই ফ্লাক্সের ফর্মুলা কিন্তু এখানে আমাদের ইউজ করতে হবে। তোমাদের মনে করিয়ে দিই, ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে phi = E ডট S, তাই না? এবার E এর কিন্তু একটা ভেক্টর ফর্ম দেওয়া আছে, শুধু দরকার হচ্ছে পাতের ক্ষেত্রফল। যদি পাতের বাহুর দৈর্ঘ্য আমরা a ধরে নিই, ভালো করে বুঝবে, তাহলে কিন্তু ক্ষেত্রফল কত হবে a স্কোয়ার, ভালো করে জানো তোমরা। তাহলে s কত হবে, s হয়ে যাবে a স্কোয়ার। আবার বলছি, বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে a স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে, ক্ষেত্রফল ফিজিক্সে কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর কিন্তু দিকও রয়েছে। যদি দিক থাকে তাহলে আমাদের অবশ্যই i j k এর আকারে লিখতে হবে। তো এখানে বলেছে xy তলের সমান্তরালে, তার মানে বুঝে নিতে হবে xy তলের সমান্তরালে মানেই হচ্ছে দিক হয়ে যাবে z অক্ষ বরাবর। এটা মাথায় রাখবে, z অক্ষ মানে এখানে কিন্তু একটা k ক্যাপ দিতে হবে। ঠিক আছে, বাস এই হচ্ছে s এর ভ্যালু। তো আমরা প্রথমে e এর মান বসাবো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তারপরে s এর যে মানটা পেলাম সেটা বসাবো a স্কোয়ার k ক্যাপ। এবার ডট প্রোডাক্ট করতে হবে। এবার তোমরা খুব ভালো করে জানো এখানে শুধু k রয়েছে, i j নেই এখানে, তাই না? তাই k যে সহগ a স্কোয়ার আর এখানে k সহগের সাথে গুণ করে দেব, তাহলে 5a স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি পেলাম 5a স্কোয়ার। আবার বলছি ভালো করে শোনো, এখানে i j নেই, তাই এই i j গুলো কোনো কাজে লাগবে না, এখানে শুধু k রয়েছে, তাই k সহগ আর এখানকার k সহগ গুণ করে দেব। গুণ করলে আমরা কিন্তু 5 পেয়ে যাব। কিন্তু কোশ্চেনে 5 কিন্তু একটা মান বলে দিয়েছে, দেখো 8, তাই আমরা 5 এর মানটা বসাবো 8। তো 8 = হয়ে যাবে 5a স্কোয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে a বের করা, তো a এখান থেকে আমরা বের করতে পারবো, তোমরা এটা সহজেই বের করতে পারবে। কত হয়ে যাবে 8/5। ঠিক আছে, তো এখান থেকে যদি তোমরা a বের করে নাও তাহলে a হয়ে যাবে √8/5। একক কি হবে, দেখো সব কিছু এখানে SI রয়েছে, 8 নিউটন পার কুলম মিটার স্কোয়ার, এখানেও রয়েছে নিউটন পার কুলম, তাই একক অবশ্যই মিটারে আসবে, তাই পাশে আমি m লিখে দিলাম। এই হচ্ছে অঙ্ক, সিম্পল একটা অঙ্ক, আমরা আর ভ্যালু বের করছি না, এইভাবে রেখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, চলো আমরা নেক্সট একটা ইম্পর্টেন্ট একটা ধামাকা প্রবলেম নিয়ে আলোচনা করি। এটা কিন্তু আজকে লাস্ট ধামাকা অঙ্ক, দারুণ একটা অঙ্ক, খুব মন দিয়ে দেখবে, প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবে, কি কি বলছি নিজেরা ক্যালকুলেশন করবে, তারপর সলিউশন দেখবে। চলো দেখে নিই অঙ্কটা কি বলেছে। কোন স্থানের তড়িৎ ক্ষেত্র হলো E = তো
তড়িৎ ক্ষেত্রের একটা ভ্যালু দিয়ে দিয়েছে। যদি মূল বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হয়, এই কথাটা কিন্তু আমরা ইউজ করব। তাহলে 2,2 বিন্দুতে তড়িৎ বিভব কত হবে, এরকম একটা অঙ্ক করলাম যেখানে বিভবের একটা ভ্যালু দেওয়া আছে, আমরা তড়িৎ ক্ষেত্র বের করলাম বিভব থেকে, বাস তারপরে যা করার করলাম। এখানে কিন্তু উল্টোটা দেওয়া আছে, এখানে তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, বিভব বের করতে হবে। দারুণ অঙ্ক এটা। চলো তড়িৎ ক্ষেত্র থেকে বিভব কি করে বের করতে হয় তার একটা টেকনিক আমরা জেনে নিই। টেকনিক আমি স্টেপ 1-এ বলবো। স্টেপ 1টা ভালো করে লক্ষ্য করো, বের করতে হবে ভি, আর ভি ইকুয়াল টু মাইনাস, তোমরা সবাই লিখো, ইন্টিগ্রেশন ই ডট ডিআর। ঠিক আছে, ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর। আমরা আগে কি দেখেছিলাম, যদি ভি দেওয়া থাকে তাহলে প্রাবল্য কি করে বের করব, বাস ভিকে আমরা কি করব, ডেরিভেটিভ করব। এখানে প্রাবল্য থেকে যদি ভি বের করতে হয় মানে বিভব, তাহলে প্রাবল্যকে ইন্টিগ্রেশন করতে হবে, মনে রাখতে হবে, অপোজিট প্রক্রিয়া করতে হবে। চলো এবার আমরা ই এর যে মান আছে সেটা বসিয়ে দিই। ই এর কি আছে মান, 20 i ক্যাপ প্লাস 30 j ক্যাপ, ডট দিলাম। ডিআর এর তো কোনো ভ্যালু বলেনি, ডিআর এর যদি ভ্যালু না বলে তাহলে তোমরা এরকম লিখতে পারবে অবশ্যই, দেখো dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ। কারণ তোমরা ক্লাস 11-এ শিখেছো যে আর ভেক্টর মানেই হলো x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। ঠিক আছে, তাহলে ডিআর কি হবে, বাস সব দিকে ডিআর যুক্ত করে দাও, তাহলে dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ। ঠিক আছে, এটা কিন্তু ডিআর এর ফরমেশন। ঠিক আছে, তো চলো এখানে কিন্তু আমরা dz নিয়ে নিই, কারণ কি বলতো, কারণ হচ্ছে এখানে i j রয়েছে, কে নেই, কে থাকলে আমরা কিন্তু dz এই পার্টটা নিতাম, যেহেতু নেই তাই আমরা নেব না। এবার আমাদের ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্টের নিয়ম কি, নিয়ম হচ্ছে i এর সহগ 20, এখানে i এর সহগ dx, বাস গুণ করে দেব। ঠিক আছে, আচ্ছা এবার আমি ইন্টিগ্রেশনকে সেপারেট করে নিচ্ছি তাহলে সুবিধা হবে। মাইনাস দিলাম ইন্টিগ্রেশন, এবার যে সহগ কত 30, এখানে যে সহগ কত আছে dy, বাস সেপারেট করে নিয়েছি, ইন্টিগ্রেশন সেপারেট করলাম। এইবার 20 dx মানেই হচ্ছে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে 20x। অবশ্যই ইন্টিগ্রেশন করলেই কিন্তু একটা কনস্ট্যান্ট আনতে হয়, তোমরা ভালো করে জানো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যখন ইন্টিগ্রেশন আমাদের হয়ে যাবে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নিয়ে চলে আসবো, তাহলে 20x মাইনাস 30y প্লাস c। ওকে, এই হচ্ছে ভি এর ভ্যালু, কিন্তু এখানে কিন্তু সি রয়েছে, সিটাকে আমাদের যে করেই হোক সি এর মান কিন্তু বের করতে হবে। আর সি এর মান বের করার জন্য কোথাও না কোথাও অঙ্কের মধ্যে ক্লু দেওয়া আছে, সেইটা তোমাদের ধরতে হবে। আমাদের সি এর ভ্যালুটা বের করতেই হবে, আগে সি এর ভ্যালু আমরা বের করে নেব, তারপরে কিন্তু আমরা 2.2 বিন্দুতে বিভব বের করব। চলো সি এর ভ্যালু দেখে নিই। দেখো এই যে লাইনটা আমি আন্ডারলাইন করে রেখেছি, এটা দেখো কি বলেছে, যদি মূল বিন্দু মানে 0,0 বিন্দুতে, যদি মূল বিন্দুতে বিভব শূন্য হয় তাহলে বিভবের ভ্যালু আমরা মূল বিন্দুতে বের করে দেখব। এবং এই কাজটা কিন্তু আমরা স্টেপ 2-এ করছি। স্টেপ 2 এর ভূমিকা হচ্ছে সি এর ভ্যালু বের করা, অর্থাৎ ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মান বের করা। কি বলেছে, মূল বিন্দু মানে 0,0 বিন্দুতে বিভব কত শূন্য, তাহলে বিভব আমরা শূন্য বসাবো, বাম দিকে মাইনাস দেব 20 × 0 মাইনাস 30 × 0 প্লাস সি। তো এইখান থেকে যদি তোমরা সি বের করো, সি এর একটা শুদ্ধ মান 0 বেরোবে। একবার তোমরা নিজেরা বের করে দেখো। ঠিক আছে, সি এর ভ্যালু যদি বেরিয়ে যায়, বাস আমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের সলিউশন করতে আর সময় লাগবে না,
2,2 বিন্দুতে বিভব বের করতে হবে। তাহলে আমরা কি করব, ভি এর ভ্যালু আমরা অবশ্যই বের করব 2,2 বিন্দুতে। আমি লিখছি 2,2 বিন্দুতে, এবং অবশ্যই এটা আমরা স্টেপ 3-তে করব এই কাজটা। মাইনাস বসিয়ে দাও, এক্স এর ভ্যালু কত, 2 বসাও, ঠিক আছে, মাইনাস 30, ওয়াই এর ভ্যালু 2 আর সি এর ভ্যালু 0 বেরিয়েছে, স্টেপ 2-এ 0 বসিয়ে দিলাম। চলো আমরা দেখে নিই, -40 -60 আলটিমেটলি -100। উত্তর কিন্তু বেরিয়ে গেছে, বিভবের মান কিন্তু বেরিয়ে গেছে 2,2 বিন্দুতে -100। এবার উত্তরের একক কি লিখবে, নিউটন পার কুলম্ব আছে, তাই আমরা অবশ্যই বিভবের একক আমরা ভোল্ট লিখব। এটা কিন্তু বিভবের মান, ঠিক আছে, -100 ভোল্ট। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাও, তোমাদের কমেন্ট খুব মূল্যবান। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো না খারাপ। যদি এরকম ভিডিও আরও চাই সেটাও বলবে, আমি অবশ্যই চেষ্টা করব। চলো আজকে আমরা এখানেই সমাপ্ত করছি।